তো আজকে আমরা হচ্ছে কেমিস্ট্রির যে 2 নাম্বার চ্যাপ্টার, সেটা হচ্ছে পদার্থের অবস্থা বা স্টেটস অফ ম্যাটার, এই চ্যাপ্টারটা নিয়ে একটু ডিসকাস করব। তো পদার্থের অবস্থার যে প্রথম যে টপিকটা, সেটা হচ্ছে যে পদার্থ এবং হচ্ছে পদার্থের অবস্থা বা 3 স্টেটস অফ ম্যাটার। পদার্থের 3টা অবস্থা থাকে, সেটা হচ্ছে কঠিন, তরল আর হচ্ছে বায়বীয়। এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করা লাগবে আর কি আমাদের। তো সর্বপ্রথম হচ্ছে যে প্রশ্ন আসতে পারে, পদার্থ জিনিসটা কি, একদম বেসিক থেকে বলতেছি। পদার্থ হচ্ছে যার হচ্ছে ভর আছে, ভরটা হচ্ছে কেজিতে। যার হচ্ছে একটা ভর আছে এবং সে হচ্ছে জায়গা দখল করে। তাহলে দুইটা দুইটা কন্ডিশন, পদার্থ হইতে গেলে তার হচ্ছে ভর থাকা লাগবে আর হচ্ছে সে একটা জায়গা দখল করবে, তখনই সে পদার্থ হবে। এখন এই পদার্থ 3 ধরনের। পদার্থ হচ্ছে কয় ধরনের? 3 টাইপস। একটা প্রথমে হচ্ছে কঠিন কঠিন পদার্থ, তারপরে হচ্ছে তরল, আর হচ্ছে কি গ্যাস। এই 3 ধরনেরই তো। এখন দেখো কঠিন, এখন এই কোন একটা পদার্থ কঠিন, তরল নাকি গ্যাস, এটা আমরা কিভাবে ডিফাইন করি? কথা হচ্ছে যে রুম টেম্পারেচারে দেখবা যে সব জিনিসই, কোনো কিছু কিছু জিনিস আছে কঠিনে থাকে, কিছু জিনিস আছে তরলে থাকে, কিছু জিনিস আছে গ্যাসে থাকে। এই যে আমাদের যে এখন বর্তমানে যে টেম্পারেচার আছে, এই টেম্পারেচারে, তো এটা হচ্ছে রুম টেম্পারেচার, যে টেম্পারেচারটা থাকবে আর কি। এখন কঠিন পদার্থের বৈশিষ্ট্য কি? কঠিন পদার্থ তো আমরা চিনি যে আমাদের এই যে এই যে এটা এটা একটা কঠিন পদার্থ, এই যে এই মার্কারটা একটা কঠিন পদার্থ। আবার হচ্ছে যে আমরা পানি খাই, কোল্ড ড্রিঙ্কস খাই, তরল পদার্থ। গ্যাসীয় পদার্থ আমরা চিনি যে বাতাস, এরপর হচ্ছে জলীয় বাষ্প, বিভিন্ন ধরনের গ্যাস, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে গ্যাসীয় পদার্থ। তারপরে আমরা যে বডি স্প্রে এগুলো ইউজ করি, এগুলো হচ্ছে গ্যাসীয় পদার্থ। বাট তরল করে রাখা রাখা হয় আর কি এর মধ্যে, এই কোটার মধ্যে। তো এখন হচ্ছে কঠিন, তরল আর গ্যাসীয় পদার্থের আহ, যে বিষয়গুলো আমরা একটু এটার একটা মেকানিজম বা এটার যে বিহেভিয়ার গুলো একটু জানবো আর কি। তো এখানে তুমি প্রথম লাইন যদি পড়ো, দেখবা যে বলছে যে যে বস্তু নির্দিষ্ট ভর আছে। আমি এখানে ল্যাপটপ অন করে রাখছি, পিডিএফ এনে। যে বস্তুর নির্দিষ্ট ভর আছে, জায়গা দখল করে, তাকে পদার্থ বলে, এটা তো আমি বললাম। তারপরে আছে যে কক্ষ তাপমাত্রায়, রুম টেম্পারেচার, কোনো পদার্থ থাকে কঠিন, কোনোটা হচ্ছে গ্যাস, কোনোটা হচ্ছে তরল, এরকম থাকে। যেমন ধরো কক্ষ তাপমাত্রায় চিনি, পরে হচ্ছে লবণ, মার্বেল ইত্যাদি হচ্ছে কঠিন। আবার পানি, তেল, কেরোসিন, এগুলো হচ্ছে তরল। আর হচ্ছে আমরা যে বিভিন্ন গ্যাসগুলো, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে গ্যাস। তুমি রিডিং করে নিবা। আবার তাপমাত্রা পরিবর্তন করলে, তাপমাত্রা যদি চেঞ্জ হয়, টেম্পারেচার চেঞ্জ হইলে কঠিন পদার্থ কখনো তরল হইতে পারে, তরল কখনো আবার গ্যাস হইতে পারে, আবার গ্যাস তরল হইতে পারে, তরল আবার গ্যাস হইতে পারে। এটা তো সবচেয়ে আদর্শ এক্সাম্পল হচ্ছে যে পানির ক্ষেত্রে। আমরা যদি শুরুতে যদি তুমি চিন্তা করো বরফ, তুমি বরফটাকে যখন টেম্পারেচার বাড়াবা হিট দিয়ে, বা রেখে দিলে, নর্মাল রুম টেম্পারেচারে রেখে দিলে, ওইটা তাপ শোষণ করে সেটা তরল হয়ে যাবে। মানে তাপ দিলে সেটা তরল হয়। আবার এই তরলটাকে যখন হচ্ছে বয়েল করবো, সিদ্ধ করবো আগুন দিয়ে, পানিটাকে যখন গরম করবো, তখন এটা বাষ্প হয়ে যাবে। ওই বাষ্পটাকে যদি আবার শীতলীকরণ করা যায়, সেটা তরল হয়ে যাবে, আবার পানি হবে আর কি। আর এই পানিটাকে আবার ফ্রিজে রেখে দিলে কঠিন হয়ে যাবে, কনভার্ট হয় আর কি। কঠিন পদার্থ, এখন কঠিন পদার্থ নিয়ে আমরা একটু ডিসকাস করি। কঠিন মানে হচ্ছে সলিড, না ইংলিশ নামগুলো মনে রাখতে হবে, কঠিন বা হচ্ছে কি সলিড। তো কঠিন পদার্থ, দেখো প্রত্যেকটা পদার্থ, তাদের মধ্যে প্রতিটি পদার্থ হচ্ছে কণা দিয়ে গঠিত, তাই না? এখন কঠিন পদার্থের বেলায় যেটা হচ্ছে, কঠিন পদার্থের তো ভর আছে। কঠিন পদার্থের ভর আছে, কঠিন পদার্থের একটা আকার আছে বা আকৃতি আছে, আমরা চিনি। যেমন ধরো এটা একটা কঠিন পদার্থ, এটার একটা আকার আছে না? তাহলে ভর আছে, আকার আছে, তার মানে সে একটা জায়গাও দখল করবে, তাই না? তার মানে তার ভর আছে, আকার আছে, তার একটা আয়তন আছে। এখন এই পদার্থগুলোর মধ্যে, কঠিনের মধ্যে যে কণাগুলো থাকবে, ধরো আমি যদি এগুলো চিন্তা করি, এগুলো যদি আমি কণাগুলো চিন্তা করি, এই কণাগুলোর মধ্যে কি থাকবে বলতো? অ্যাট্রাকশন একটা থাকবে না? বা এদের মধ্যে একটা আন্তঃআণবিক আকর্ষণ কাজ করবে। এবং এগুলাকে বলে আন্তঃকণা আকর্ষণ। মানে তার নিজেদের মধ্যে, একটা কঠিন পদার্থের নিজের মধ্যে যে কণাগুলো আছে, এটার একটাকে কি করে অ্যাট্রাকশন করে, আকর্ষণ করে। এই আকর্ষণটাকে আমরা বলতেছি আন্তঃকণা আকর্ষণ। এখন কঠিন পদার্থের মধ্যে এই আন্তঃকণা আকর্ষণটা হচ্ছে সবচেয়ে বেশি, এই তরল আর বায়বীয় থেকে সবচেয়ে বেশি হচ্ছে কঠিনে। এই জন্য কঠিন পদার্থগুলোর আকর্ষণ যেহেতু বেশি, তারা এর জন্য খুব এই
কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে। আর কাছাকাছি অবস্থান করায় এরা হচ্ছে সলিড, কঠিন হয়ে যায়, শক্ত হয়ে যায়। এটা হচ্ছে বেসিক কথা। আর হচ্ছে যে আর একটা কথা বলছে যে কাছাকাছি থাকে, হ্যাঁ আকার হয়, চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত হয় না। হ্যাঁ, এই যে কঠিন আর তরল, চাপ আমরা যে প্রেসার ক্রিয়েট করি, কঠিন আর তরলের মধ্যে প্রেসারটা তেমন একটা কাজ করে না। গ্যাসের ক্ষেত্রে প্রেসারটা খুব বেশি কাজ করে। কঠিন পদার্থকে যদি তুমি প্রেসার দাও দিয়ে কিন্তু খুব বেশি এটাকে সংকুচিত তুমি করতে পারবে না। এটা হয় এটা ভেঙে যাবে, কিন্তু সংকুচিত বা তার আকারের অথবা আয়তনের তেমন একটা পরিবর্তন হয় না। ভেঙে যাওয়া তো অন্য হিসাব, কিন্তু এইরকম নর্মালি প্রেসার ক্রিয়েট করে এটাকে ছোট করা যাবে না, এটা ভেঙে যাবে দরকার হইলে। আর হচ্ছে যে তাপমাত্রা, তাপমাত্রা বাড়াইলে কি হয়, এটা একটু ইয়ে করে লিখছি, এগুলো কিন্তু আরো কাছাকাছি অবস্থান করে, এরকম কাছাকাছি অবস্থান করে কণাগুলো, যেহেতু তাদের মধ্যে আকর্ষণ বেশি। তো এই কঠিন গুলাকে যদি আমরা, এটা তো বলছি যে কঠিনকে যদি আমরা হিট দেই, তাপ প্রয়োগ করি, সেটা তরল হয়ে যাবে। ধরো ছিল এরকম, কিন্তু যখন এটাতে এটাতে যখন হিট দেওয়া হলো, তাপ দেওয়া হলো, তখন দেখা গেছে তারা একটু একটু দূরে দূরে চলে যাবে, তখন এটা তরল হয়ে যায়। এটা কঠিন, এটা তরল। এই হচ্ছে কঠিন অবস্থা, কঠিন পদার্থের যে বৈশিষ্ট্যগুলো। তাহলে কঠিনের মধ্যে কি 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 জানলাম? তুমি এগুলো লিখে নিবা, বা হচ্ছে লিখে নিলে সবচেয়ে ভালো যেগুলো বলতেছি। প্রথম কথা হচ্ছে যে কঠিন পদার্থের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল থাকে, এবং হচ্ছে কঠিন পদার্থের একটা নির্দিষ্ট ভর আছে, আকার আছে, এরা জায়গা দখল করে, তাদের একটা নির্দিষ্ট আয়তন আছে। এবং কঠিন পদার্থের মধ্যে যে আন্তঃকণা আকর্ষণ, সেটা তরল এবং বায়বীয় থেকে অনেক বেশি। এবং যদি আমরা কঠিন পদার্থের মধ্যে চাপ প্রয়োগ করি, চাপ প্রয়োগে তার আয়তনের তেমন একটা পরিবর্তন হয় না, খুব বেশি পরিমাণে সংকুচিত এটাকে করা যায় না। আর তবে তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থকে তরলে নেওয়া যায়। এতটুকু হচ্ছে কঠিন পদার্থের বৈশিষ্ট্য। এখন এই যে জিনিসগুলো আমরা পড়লাম, কঠিনের ক্ষেত্রে, তরলের ক্ষেত্রে এই মেকানিজম গুলাই বা এই জিনিসগুলাই হচ্ছে জানতে হবে, যে তাপ প্রয়োগ করলে কি হয়, চাপ দিলে কি হয়, আকার আয়তন থাকে কিনা, এই জিনিসগুলোই। তার মানে এখন হচ্ছে তরল বা হচ্ছে লিকুইড। লিকুইড মানে হচ্ছে তরল। এখন তরলের মধ্যে কি হবে? তরলের মধ্যে তো আমরা দেখলাম যে তাদের এই যে যে তরল পদার্থের যে কণাগুলো থাকবে, সেগুলো কাছাকাছি অবস্থান করবে, কিন্তু কঠিনের চেয়ে কম কাছাকাছি আর কি। কঠিন খুব বেশি কাছাকাছি থাকে, তরলটা একটু কম কাছাকাছি থাকে। এখন তার মানে এটার মধ্যেও আন্তঃ আকর্ষণ বল থাকবে, কিন্তু কঠিনের তুলনায় কম। এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর হচ্ছে এটার তো ভর থাকবে, কারণ যেহেতু এটা একটা পদার্থ, কঠিন তরল গ্যাস তিনটাই পদার্থ, তার মানে এটার ভর থাকবে। এটার একটা কি থাকবে, আয়তনও থাকবে। কিন্তু তরলের যে ব্যাপারটা, সেটা হচ্ছে তার আকার বা আকৃতি নাই। আকার বা আকৃতি নাই, এই দুইটা আছে, ভর আছে, আয়তন আছে, আকার বা আকৃতি নাই। আকার আকৃতি আছে কিন্তু নির্দিষ্ট না, মানে আমি বলতে পারবো না যে তরল পদার্থ দেখতে কেমন, এটা কিন্তু ডিরেক্টলি বলা যায় না। এখন ধরো এখানে যে বোতল, এই বোতলে যে পানিটা আছে, এই পানিটা যে আমি যে বোতলে রাখবো, এই বোতলের মতো করে করে সেই হয়ে হয়ে এসে যাবে। আমি যদি কোনো একটা পাইপ, মনে করো যে এরকম এরকম একটা বাঁকা পাইপ, এরকম একটা বাঁকা পাইপ, ধরো এরকম একটা বাঁকা পাইপ, এটার মধ্যে যদি পানি ঢুকাই, তাহলে পানিটাও এরকম বাঁকা বাঁকা হয়ে হয়ে এটার মধ্যে ঢুকে বসে থাকবে। তার মানে হচ্ছে কি, কঠিন তরল পদার্থের সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে বা ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে, আমরা যে পাত্রেই রাখবো সেই পাত্রের আকার ধারণ করবে, তার নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি নাই। তার ভর আছে, আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট কোনো আকার আকৃতি নাই। ওকে। আর তারপরে যেটা হচ্ছে যে কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থে আন্তঃআণবিক আকর্ষণ বলটা হচ্ছে কি, কম। এখন হচ্ছে দুইটা জিনিস দেখবো, সেটা হচ্ছে তাপ প্রয়োগে কেমন হয় আর চাপ প্রয়োগে কেমন হয়। আমি প্রথমে বলছি যে চাপের ক্ষেত্রে তরলের মধ্যে চাপের প্রভাব নাই। চাপ প্রয়োগ করলে তরলটাকেও বেশি সংকুচিত করা যায় না। কিন্তু তাপ প্রয়োগের ক্ষেত্রে যদি তাপের আবার প্রভাব আছে। আমি যদি এটাকে তাপ প্রয়োগ করি, এই যে কণাগুলো আছে একটু কাছাকাছি, সেগুলো আরো দূরে দূরে যাবে। দেখা যাবে যে এখানে একটা, ওইখানে একটা, এখানে একটা, ওইখানে একটা, এরকম ছড়ায় ছিটায় যাবে। তার মানে তাপের প্রভাব আছে। তার মানে তরলকে যদি আমি তাপ দেই, সেটার হচ্ছে আয়তন বৃদ্ধি পাবে, কারণ ওই যে ছড়ায় যাইতেছে, কণাগুলো ছড়ায় যাইতেছে, এই জন্য আয়তন বৃদ্ধি পাবে। তাহলে এই দুটা, তরলের মধ্যে চাপের
প্রভাব নাই, এটাকে চাপ দিয়ে সংকুচিত করা যায় না, কিন্তু তাপ দিয়ে এটার আয়তন বৃদ্ধি করা যায়। তো এই হচ্ছে, এগুলা হচ্ছে ছোট ক্লাসের পড়া, ক্লাস 6-এও আছে, 7-এও আছে। আর হচ্ছে যে গ্যাসের এই ব্যাপারটা বলে দিই। তাহলে গ্যাসে আমরা সেম বৈশিষ্ট্যগুলো দেখবো। তাহলে গ্যাসের তো একটা ভর থাকবে, তাই না? যেহেতু পদার্থ মানে তার ভর থাকবে। তারপরে কিন্তু এটার নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নাই, এটার আয়তনের নির্দিষ্ট না, এটার আকার নাই, আয়তনও নাই। এখন বলতে পারবো যে জিনিস যেহেতু আছে, আয়তন নাই, এটা কিভাবে? নির্দিষ্ট আয়তন নাই। এটা ওইটার মতো যে আমি যে পাত্রের এটা তো গ্যাসের ক্ষেত্রে, কঠিনের ক্ষেত্রে আমরা দেখছি যে কণাগুলা খুব কাছাকাছি থাকে, এই জন্য খুব একটার একটার সাথে খুব অ্যাট্রাকশন নিয়ে থাকে, আন্তঃকণা আকর্ষণ বল বেশি। তরলটা হচ্ছে এরকম, তো এরপর একটা হচ্ছে তরলটা ধরো এই যে এরকম, একটু দূরে দূরে আর কি কঠিন থেকে। আর গ্যাস হচ্ছে এরকম, অনেক দূরে দূরে। তার মানে আকর্ষণটা একবারে নাই বললেই চলে। এজন্য তুমি গ্যাসটাকে যে পাত্রের মধ্যে রাখবা সেই পুরো জায়গাটাই দখল করে ফেলবে। আমি যদি ছোট পাত্রের মধ্যে রাখি, ওই গ্যাসটা ছোট পাত্রের মধ্যে এঁটে যাবে। আবার যদি বড় বিশাল একটা ঘরের মধ্যে রাখি, এই পুরো ঘরের চার কোনায় চারটা, মানে এরকম যদি আমি এক্সাম্পল দিলাম যে ধরো 4টা কোনাই আছে, কিন্তু তো হাজার হাজার কোটি কোটি কোনা থাকে, দেখা যাবে যে এই পুরো কোনায় কোনায় গিয়ে 4টা বসে আছে, মানে তাদের মধ্যে এত মানে অ্যাট্রাকশন এত কম আর কি। তারা একটা একটাকে বিকর্ষণ করে, একটা একটাকে দূরে ঠেলে ঠেলে দেয়। এই জন্য যে পাত্রে রাখা হয় সব পাত্রের পুরোটা সে দখল করে ফেলে। ওকে। আর হচ্ছে হ্যাঁ, তাহলে এইটা যে ভর আছে কিন্তু কোনো আকার আকৃতি নাই, আকার আকৃতি অথবা হচ্ছে আয়তন নাই, এবং যে পাত্রে রাখা হয় সেই পাত্রের পুরো জায়গাটা সে দখল করে। এবং হচ্ছে এটার মধ্যে আন্তঃ আকর্ষণ বলটা হচ্ছে কঠিন এবং তরল থেকে অনেক কম। এখন হচ্ছে এটার মধ্যে তাপের প্রভাব আছে কিনা আমি এটা দেখবো, তাপ আর হচ্ছে চাপ। এটা বলছিলাম যে চাপের প্রভাব কঠিনে নাই, তরলে নাই, কিন্তু গ্যাসের মধ্যে ঠিকই আছে। তুমি যদি একটা গ্যাসটাকে চাপ দাও তাহলে এটা সংকুচিত হয়ে যাবে। আমরা যে তুমি দেখবো যে সিরিঞ্জ, যে এরকম যে সিরিঞ্জ থাকে না, যেগুলো দিয়ে সুই সুই মারে আর কি, ওইগুলোতে তুমি সামনের অংশে প্রেস করার পরে যখন এটা এরকম প্রেস করবা, এখানে ধরে রেখে এখানে যখন প্রেস করবা, দেখবা যে এখানের যে গ্যাসটা আছে বা বায়ুটা আছে একদম গিয়ে এতটুকু গিয়ে আটকে যায়, পরে আর যায় না। তার মানে কি ওই সব জায়গাটা, সব যত গ্যাসের কণাগুলো আছে সব গিয়ে ওই জায়গা থেকে জায়গা দখল করে আছে। তার মানে কি গ্যাসটা আগে ছিল পুরোটা জায়গা জুড়ে, তার আয়তন ছিল বেশি, এখন চাপের কারণে আয়তনটা কমে গেছে। তার মানে চাপ প্রয়োগ করলে আয়তন কমে। ওই সিরিঞ্জ দিয়ে মনে রাখবো যে চাপ দিব, আয়তনটা কমবে গ্যাসের ক্ষেত্রে। আর তাপের ক্ষেত্রে তো আমরা জানি যে এটা তো এমনিই দূরে দূরে আছে, দূরে দূরে আছে। যখন আমি এটাকে হিট দিব, তাপ দিব, সেটা আরো বেশি বেশি দূরে দূরে চলে যাবে, আকর্ষণ বল আরো বেশি কমবে। তো এই তিনটা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে বেসিক ডিফারেন্স কঠিন, তরল আর গ্যাসের ক্ষেত্রে। তো এই জিনিসটা এইখান থেকে কি কি আসতে পারে, যে এমসিকিউ আসতে পারে। আর হচ্ছে এখন এখান থেকে যে পড়াটা থাকবে সেটা হচ্ছে কঠিন, তরল আর হচ্ছে গ্যাস, এই তিনটার যে পার্থক্য, এই পার্থক্যটা শিখে নিলেই হচ্ছে পার্থক্যটা শিখে নিলে এখানের এই মানে শুরুর পড়াটা শেষ আর কি। মানে পার্থক্যতে কি কি আসবে, এক নম্বরে হচ্ছে তুমি ভর আছে, ভর মানে কি কি আছে না আছে এটা লিখবা আর কি। তুমি বৈশিষ্ট্যগুলো লিখে নিবা, পার্থক্য তাহলে এমনি নিতে পারবা। ধরো কঠিনের কি আছে, ভর আছে, আকার আছে, এটা আয়তন আছে। ওকে। আর তরলের ক্ষেত্রে ভর আছে, আয়তন আছে কিন্তু আকার নাই। গ্যাসের ক্ষেত্রে কি আছে, ভর আছে কিন্তু আকার আয়তন নির্দিষ্ট না। তারপরে হচ্ছে কি, এই যে আন্তঃআণবিক আকর্ষণ বল, কঠিনে হচ্ছে সবচেয়ে বেশি, তরলে হচ্ছে কঠিনের চেয়ে কম, গ্যাসের মধ্যে নাই বললেই চলে। তারপরে কি, কঠিনকে তাপ দিলে কঠিনের উপরে চাপের প্রভাব নাই, তরলের উপরেও চাপের প্রভাব নাই, গ্যাসের উপর চাপের প্রভাব আছে, গ্যাসকে চাপ দিলে আয়তন কমে। তারপর হচ্ছে তাপের প্রভাবটা, তাপের প্রভাব কেমন, কঠিনকে তাপ দিলে তরল হয়, তরলকে তাপ দিলে গ্যাস হয়, গ্যাসকে তাপ দিলে এটা আরো বেশি কি হয়ে যায়, আকর্ষণ বলটা আরো বেশি কমে, কণাগুলো আরো বেশি দূরে দূরে চলে যায়। তো এগুলো হচ্ছে বেসিক ডিফারেন্স। পরে হচ্ছে কঠিনের কয়টা এক্সাম্পল, তরলের কয়টা এক্সাম্পল, গ্যাসের কয়টা এক্সাম্পল দিলেই মানে স্টেটস অফ ম্যাটার বা পদার্থের অবস্থা জিনিসটা ক্লিয়ার হয় আর কি। আচ্ছা, পরের টপিকটা হচ্ছে যে কণার গতিতত্ত্ব। কণার
গতি বা হচ্ছে এটার ইংরেজি নামটা মনে রাখবা, কাইনেটিক থিওরি, কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস। পার্টিকেলস মানে কি, কণা। কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস। কাইনেটিক মানে হচ্ছে গতি আর কি, গতি তত্ত্ব। এখন গতি তত্ত্ব জিনিসটা আমরা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। এটা মুছে দিই। কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস। তো কোনো আমরা জানি যে কোনো একটা কঠিন পদার্থের মধ্যে অথবা গ্যাস অথবা তরল পদার্থই হোক, তার মধ্যে কি থাকে, আন্ত আকর্ষণ বল থাকে। আন্ত আকর্ষণ শক্তি বা আন্ত আকর্ষণ বল, আন্ত আকর্ষণ বল থাকে। আন্ত আকর্ষণ বল হচ্ছে তার নিজেদের মধ্যে যে যে একটা অ্যাট্রাকশন থাকে, কণাগুলোর মধ্যে একটা অ্যাট্রাকশন থাকে। আর আরেকটা জিনিস চিন্তা করতে হবে, সেটা হচ্ছে গতিতত্ত্ব বা গতি শক্তি আর কি। তাহলে আবার গতি শক্তি থাকে, কণাগুলা ছুটাছুটি করতে পারে চাইলে। যদি এগুলাকে টেম্পারেচার বাড়ানো যায়, তখন এরা ছুটাছুটি করে হিট দিলে। তো আন্ত আকর্ষণ বল আর হচ্ছে গতি শক্তি, গতি শক্তি, এই দুইটা দিয়ে যদি আমরা কোনো একটা গ্যাসের অবস্থা ডিফাইন করি যে এটা কি কঠিন, তরল নাকি গ্যাস, তখন সেটাকে গতিতত্ত্ব বলা হয়, যে কণার গতিতত্ত্ব বলা হয় সেটাকে। তাহলে এখানে তোমাকে বলছে যে প্রতিটি পদার্থ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, এদের মধ্যে আন্ত আকর্ষণ বল থাকে বা শক্তি থাকে, আবার হচ্ছে কণাগুলোর একটা নির্দিষ্ট গতিশক্তি থাকে। এবং এই আন্ত আকর্ষণ বল আর হচ্ছে এই যে গতিশক্তি, এই দুইটাকে দিয়ে যদি আমরা কোনো পদার্থের অবস্থা বুঝাই, এটা কি তরলে আছে নাকি গ্যাসে আছে নাকি কঠিনে আছে, তখন সেটাকে কণার গতিতত্ত্ব বলা হয়। আর এখন যদি হয় যে কোনো একটা পদার্থের মধ্যে দেখা যায় যে আন্ত আকর্ষণ যে বলটা অনেক বেশি, আন্ত আকর্ষণ বল বেশি, আন্ত আকর্ষণ বল অনেক বেশি, তাহলে আন্ত আকর্ষণ বল বেশি মানে কি বলতো, এই যে এরা খুবই কাছাকাছি থাকবে, তারা খুবই কাছাকাছি। তো বলতো যদি খুব বেশি কাছাকাছি থাকে, তারা কি ছোটাছুটি করবে? করবে না তো তারা, কারণ একটা আরেকটার সাথে খুব বেশি অ্যাট্রাকশনে আছে। তার মানে তাদের আন্ত আকর্ষণ বল বেশি, তার মানে এদের গতি শক্তিটা হবে কি, কম, গতি শক্তিটা হবে কম। তখন আমি এই পদার্থটাকে বলতে পারবো কঠিন। এটাকে কি বলতে পারবো, যে এটা কঠিন অবস্থায় আছে, যে এদের মধ্যে আন্ত আকর্ষণ বলটা অনেক বেশি, এদের গতিশক্তি কম, মানে তারা ছুটোছুটি করছে না। ছুটোছুটি যদি করতো তাহলে তো এটা কঠিন পদার্থ এত বেশি শক্ত হইতো না। এই যে মার্কারটা আছে, এটার মধ্যে আন্ত আকর্ষণ, এখানে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে এটার মধ্যে আকর্ষণ বলটা এতই বেশি যে এরা ছুটোছুটি করতেছে না। যদি ছুটোছুটি করতো তাহলে তো এটা ভেঙে যাইতো, এরকম অবস্থা হইতো। তাহলে এটা হচ্ছে কঠিন। এখন যদি হয়, এখন আমরা কি করতে পারি যে যে কঠিন অবস্থায় এরা নড়াচড়া করতে পারে না কণাগুলো। এখন এটাকে যদি আমরা কঠিন পদার্থকে যদি আমরা টেম্পারেচার দেই, হিট দেই, তখন সেটা কি হবে, তখন এই কণাগুলো কণাগুলোর মধ্যে আন্ত আকর্ষণ বলটা কমে যাবে এবং গতিশক্তি বাড়বে। মানে এরা একটা তাপ তাপ গ্রহণ করার কারণে বা টেম্পারেচার বাড়ার কারণে এরা কি হবে, যে দেখা গেছে যে একটা একটার থেকে দূরে দূরে চলে যাইতেছে। একটু দূরে চলে গেল, তার মানে কি হইলো, যে আকর্ষণ বলটা আর যে আন্ত আকর্ষণ, যেটা আন্ত আকর্ষণ কমলো। আর আন্ত আকর্ষণ কমছে, তার মানে কি গতিশক্তিটা একটু বাড়ছে, আগের থেকে গতিশক্তি একটু বাড়লো। তাহলে তখন কি হবে, সেটা সেটা তরলে পরিণত হয়ে যাবে, সেটা তরলে পরিণত হয়ে যাবে। তাহলে আন্ত আকর্ষণ বেশি, খুব বেশি, তার মানে গতিশক্তি খুবই কম, এটা কঠিন পদার্থ। তারপরে তাপমাত্রা দেওয়ার কারণে এদের মধ্যে আন্ত আকর্ষণ যে বলটা, সেটা হচ্ছে কমলো, গতিশক্তি বাড়লো, তো এটা তরল হইলো, মানে এটা একটু ছোটাছুটি বাড়লো। এখন যদি এই অবস্থাতে যদি আমরা এটাকে যদি আরো বেশি টেম্পারেচার বাড়াই, এটাকে যদি আরো বেশি হিট দেই, তখন কি হবে, তখন এই যে এটা এটা এইরকম হয়ে যাবে, দেখা যাচ্ছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তার মানে কি আন্ত আকর্ষণ কমার পরে একদম নাই হয়ে গেছে, যে নাই বললেই চলে, এদের মধ্যে কোনো আকর্ষণই নাই। দেখো একটা একটা এক এক জায়গায়, তার মানে আন্ত আকর্ষণ বল খুবই কমলো আর গতিশক্তি খুব বেশি বেড়ে গেল, তার মানে এরা ছুটোছুটি করবে, ছুটোছুটি করবে, তখন সেটা হয়ে যাবে কি, গ্যাস। তখন সেটা হয়ে যাবে কি, গ্যাস। তার মানে কণার গতিতত্ত্ব বিষয়টা হচ্ছে এইরকম, যে
কঠিন পদার্থের মধ্যে আন্তঃআকর্ষণ বল খুব বেশি থাকে, তাদের মধ্যে গতিশক্তি নেই বললেই চলে। তাদেরকে যদি আমরা যদি তাপ দেই, তাপ দিলে এই কণাগুলো কি হয়, যে কাঁপতে থাকে, কাঁপতে 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 এরা একটু দূরে, একটা আরেকটার থেকে দূরে চলে যায়। তার মানে কি আন্তঃআকর্ষণ কমে যায়। আর আন্তঃআকর্ষণ কমলো, তার মানে হচ্ছে তাদের গতিশক্তিটা কিছুটা বাড়লো আগের থেকে। আর কিছুটা যখন বাড়লো, সেটা হয়ে পরিণত হলো তরলে। আর যখন এই তরল যখন হয়ে যাবে, যখন আমরা আরো বেশি টেম্পারেচার বাড়াবো, তাদের মধ্যে আন্তঃআকর্ষণ বল আরো বেশি কমে যাবে, একদম নাই বললেই চলে। তার মানে গ্যাসের মধ্যে আন্তঃআকর্ষণ যে বল, সেটা নাই বললেই চলে। এবং এদের গতিশক্তি খুব বেশি, মানে খুব বেশি তারা ছুটোছুটি করে, তখন সেটা গ্যাস হয়ে যায়। তো এখন তাহলে এই যে আমরা জিনিসটা পড়লাম, সেটা হচ্ছে কণার গতিতত্ত্ব, যে কণা যদি ছুটোছুটি করে তাদের গতি বাড়লে কি হয়, কঠিন হয়, কঠিন থেকে তরল হয়, তরল থেকে গ্যাস হয়। এই হচ্ছে কণার গতিতত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ এনার্জি। ওকে, এতটুকু থাকুক এটা। আচ্ছা, আমাদের আমাদের পরবর্তী যে টপিক, সেটা হচ্ছে ব্যাপন বা হচ্ছে ডিফিউশন। ব্যাপনের ইংরেজি শব্দ হচ্ছে ডিফিউশন। ডিফিউশন মানে হচ্ছে ব্যাপন। ব্যাপনের ব্যাপন মানে হচ্ছে যে, সহজ কথায়, ছড়িয়ে পড়া। ব্যাপন মানে হচ্ছে কি, ছড়িয়ে পড়া, যে কোনো মাধ্যমে ছড়িয়ে পড়া। তাহলে যে কোনো মাধ্যমে কঠিন কঠিন তরল অথবা গ্যাসের যে ছড়িয়ে পড়া, সেটা হচ্ছে কি ব্যাপন। ছড়িয়ে পড়াটা কেমন, যে আমি যদি ধরো এখানে যদি একটা বডি স্প্রে যদি এখন মারি, একটা বডি স্প্রেতে প্রেস করি, দেখবা যে পুরো বাসায়, পুরো রুমের মধ্যে গন্ধটা ছড়িয়ে গেছে। তাহলে এটা হচ্ছে ব্যাপন। হুট করে যদি এখানে মনে করো যে খুব বিরিয়ানি রান্না করা হয়, বিরিয়ানির একটা গ্রান এখানে চলে আসবে। এই বাসায় যদি বিরিয়ানি রান্না করা হয়, দেখবা যে প্রত্যেকটা রুমে রুমে বিরিয়ানির গন্ধটা যাইতেছে। তো এই যে গন্ধটা ছড়িয়ে পড়লো, এইটাই হচ্ছে ব্যাপন। তাহলে ব্যাপন কার কার হইতে পারে, কঠিন তরল গ্যাস সবগুলারই ব্যাপন হইতে পারে, কারণ ঘ্রাণ তো সবগুলা থেকে ছড়ায়, তাই না? এখন ব্যাপন, এখন যে ছড়িয়ে পড়ার কিছু শর্ত আছে। শর্তটা হচ্ছে ব্যাপন সবসময় উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থান যায়। উচ্চ ঘনমাত্রা থেকে, উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে যায়। এটা দিয়ে কি বুঝাইলো, ধরো আমি যদি বডি স্প্রেটা এখানে এই জায়গাতে প্রেস করি, এই জায়গাতে প্রেস করি, তার মানে এইটা হচ্ছে বেশি ঘনমাত্রা। কারণ যখন আমি স্প্রে করব, তখন তো এই যে কণাগুলো আছে, এটা তো এখানে ছড়িয়ে যাবে প্রথমে, তাই না? তার মানে এখানে হয়ে যাবে ঘনত্বটা বেশি। কিন্তু তুমি যদি রুমের ওই কর্নারের কথা চিন্তা করো, ওইখানে তো আমি স্প্রে মারি নাই গিয়ে, তাহলে ওইখানে হচ্ছে কম। তার মানে এখানে হচ্ছে উচ্চ ঘনমাত্রা, ওইখানে হচ্ছে কম ঘনমাত্রা এই গ্যাসের। তখন কি হবে, যে এখান থেকে এটা ওইদিকে ছড়িয়ে যাবে। যেদিকে যেদিকে কম থাকবে, মানে দেখা যাবে যে মানে ওই গ্যাসটা ওইদিকে যেদিকে নাই, সেদিকে সে ছড়িয়ে যাবে। এই জন্য দেখা গেছে যে রান্নাঘরে যখন রান্না করা হয়, তখন তো এই যে ধোঁয়াগুলা, এগুলোই তো গ্যাস। এখান থেকে তো আমরা গ্রানটা আসতেছে বাতাসের সাথে মিশে। তো এখান থেকে যে গ্রানগুলা প্রডিউস হইতেছে, ওইখানে কিন্তু ওই গ্রানের ঘনমাত্রাটা বেশি। যার কারণে কি হবে, যে অন্যান্য রুমগুলাতে তো কম আছে, ওইগুলা ছড়িয়ে 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 অন্য রুমে যাবে। এই জন্যই হচ্ছে ব্যাপারটা হয়, যে কণাগুলা সবসময় উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে যায়, এটা সবসময়। এই জন্য আমরা কোনো কিছুর গ্রান পাই, না হলে কিন্তু গ্রান পাইতাম না। যদি এটা এটা কিন্তু সবসময় এটা সত্য, এমন না যে কোনোদিন নিম্ন ঘনমাত্রা থেকে উচ্চ ঘনমাত্রাতে যাবে। মনে হলো যে আমি ধরো ধরো এখানে দুইটা দুইটা রুম আছে, যে রুম কানেক্টেড করো, এটা রুম আছে, এটা কানেক্টেড করো। ধরো এখানে এখানে যদি কেউ একজন স্মোকিং করে, সিগারেট খায়, তখন তার মানে কি, এই যে সিগারেটের যে স্মোকের যে এই যে ধোঁয়াটা আছে, এটার ঘনমাত্রাটা এখানে বেশি আছে। তখন কি হবে, যে এটা এখানে তো নাই, তখন কি হবে, এই ধোঁয়াটা এদিকে আস্তে 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 চলে যাবে। তখন এখানে যে থাকবে, সেও গন্ধটা পাবে। বুঝা গেছে? এটা হচ্ছে ব্যাপন। ছড়িয়ে পড়াটা, এটার ব্যাপন হারটা আমরা এখন দেখবো, যে ব্যাপন বা ছড়িয়ে পড়ার যে হার, ব্যাপন হার। মনে করো যে কোনো একটা পদার্থ খুব বেশি দ্রুত মাত্রায় ছড়িয়ে গেল, মানে খুব কম সময়ে ছড়িয়ে গেল, তার মানে তার ব্যাপন হার বেশি নাকি কম? অবশ্যই বেশি, কারণ কম টাইমে যেহেতু ছড়িয়ে গেছে, তার মানে তার ব্যাপিত হওয়ার বা ছড়িয়ে পাওয়ার মাত্রাটা অনেক বেশি, কম সময়ে কাজটা হইতেছে। তার মানে যদি কম সময়ে যদি ছড়িয়ে পড়ে, ব্যাপন হার বেশি।
এখন যদি দেখা গেছে ছড়াইতে অনেক বেশি টাইম লাগে, গন্ধই ছড়াইতেছে না, তখন তার মানে কি তার ব্যাপন হারটা কম। তার মানে টাইম কম লাগলে ব্যাপন হার বেশি, টাইম বেশি লাগলে ব্যাপন হার কম। এখন এখানে দুইটা এক্সপেরিমেন্ট দিছে। একটা এক্সপেরিমেন্ট হচ্ছে যে একটা রুম টেম্পারেচারে একটা কাচের পাত্র হচ্ছে কি নিবা, পানি পানি নিয়ে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে একটা কঠিন পদার্থ। এটাকে যদি এখানে এই পানির মধ্যে দেয়া হয় কিছুক্ষণ পরে, মানে দেখা যাচ্ছে একটু টাইম পরে এই পুরো পানিটাই হচ্ছে গোলাপি বর্ণের হয়ে যায়। তার মানে কি হইলো যে এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সেটা এই পানির মধ্যে ছড়িয়ে পড়লো, ব্যাপিত হইলো। কিন্তু এখানে দেখা গেছে যে টাইমটা একটু বেশি লাগছে আর কি, একটু বেশি টাইম লাগছে। তুমি যদি দেখবা যে এটা তো তরল আর এটা হচ্ছে কঠিন, তরলের মধ্যে কঠিন পদার্থের ব্যাপিত হওয়ার টাইমটা একটু বেশি টাইম লাগে আর কি। যেমন ধরো আমি যদি দেখবা যে এই ধরো নর্মাল একটা পানিতে যদি একটা ট্যাবলেট ছাড়িয়ে দেখবা যে এটা গলতে গলতে মানে কিছু অনেক পরে গলে। অনেক সময় আছে না অনেকে যে এই যে বিভিন্ন ভিটামিনের বা হচ্ছে এই যে ভিটামিন বি ট্যাপসুল এগুলো পানির মধ্যে গুলে গুলে পরে খায়। দেখবা যে এটা দিলে অনেকক্ষণ টাইম পরে হচ্ছে কি হয় যে ছড়ায়, মানে পুরোটা পানির কালার চেঞ্জ হয়। কিন্তু তুমি 2 নাম্বার এক্সপেরিমেন্ট যেটা দিছে যে, আচ্ছা এখান থেকে আরেকটা বলে নেই। তার মানে হচ্ছে কি কঠিন পদার্থকে যদি আমরা তরলে দিয়ে ব্যাপিত করি টাইমটা একটু বেশি লাগে, মানে ব্যাপন হারটা একটু কম। তবে যদি এটা পানিটা যদি গরম হইতো তখন কিন্তু আবার কম টাইম লাগতো। তার মানে টেম্পারেচার যদি বাড়ানো যায় দ্রুত ছড়িয়ে পড়বে, ব্যাপন হার তখন কি হবে বলতো বাড়বে, টাইম কম লাগবে। আর সেকেন্ড এক্সপেরিমেন্ট হচ্ছে কি যে একটা ঠিক এরকম একটা পাত্রের মধ্যে যে মানুষ কাপড় ধোয়ার পরে সাদা কাপড় তুমি তো নীল করো না, যে নীল দিয়ে পানির মধ্যে নীল দেয়। তো এই যে পানির মধ্যে নীল দিলে দেখবা কয়েক ফোঁটা 2-3 ফোঁটা নীল দিলে সাথে সাথে কিছু জাস্ট সাথে সাথেই হচ্ছে পানিটা নীল হয়ে যাইতেছে। তার মানে কি খুব দ্রুত ছড়িয়ে পড়ছে নীলটা পানির মধ্যে। তার মানে ব্যাপন হারটা এখানে বেশি নাকি কম? অবভিয়াসলি বেশি, ব্যাপন হারটা বেশি, কম টাইম লাগতেছে, তার মানে ব্যাপন হার বেশি, খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তার মানে কি তরলের মধ্যে তরলের ব্যাপন হারটা কি বেশি কঠিনের তুলনায়। তুমি যদি একটা পানিতে কঠিন নিলা, কঠিন পদার্থ ডাললা, আর একটাতে ওই এই সেম পানিতে তরল দিলা, ধরো শুরুতে কঠিন দিলা, দেখবা যে টাইম লাগতেছে, যে টাইম পরে ছড়াইতেছে, তরল দিলে তার আগে ছড়াই পড়তেছে। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স আর কি। কঠিনটা একটু টাইম লাগে গলতে মিশতে, তরলটা আরো কম টাইমে ছড়িয়ে যায়। এই জন্য কঠিনের তার মানে কার ব্যাপন হার বেশি? তরলের। অবভিয়াসলি এখানে তরলের ব্যাপন হার বেশি। এই আর কি, এই হচ্ছে পড়া। আর হচ্ছে 3 নাম্বার একটা এক্সপেরিমেন্ট আছে, ওইটা পরবর্তীতে দেখাবো আর কি, ওইটা একটু টাইম নিয়ে পড়তে হবে, ওইটা আসতে পারে পরীক্ষায়।